এবং এখানে আমরা যতটুকু জানি যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার নামটাও এখানে তালিকাভুক্ত ছিল। জি জি। তো সেই জন্যই কি ওনার এবং এখানে কয়েকজন জেনারেলের মধ্যে এখন বর্তমান যিনি তারও নাম উল্লেখ ছিল যদি আমি ভুল না করে থাকি। তো এই কারণেই কি এগুলো প্রকাশ করা হয়নি এরকম কিছু? এটা ঠিক আমি বলতে পারবো না। এখানে একটা ক্লারিফিকেশন দিতে চাই আমি আপনাদেরকে। সেটা হলো যে অনেকেই বলতে চান যে জেনারেল ওয়াকার তো ওই সময় মেজর হিসেবে ওখানে ডিপ্লয়েড ছিলেন। দেখেন, এটা আমরা খুবই গভীরভাবে এই তদন্তে আমরা গেছি, তদন্ত করেছি। উনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড। সেকেন্ড ইন কমান্ডের কিন্তু কোনো কমান্ড থাকে না ব্যাটালিয়নের উপরে। তিনি আন্ডার স্টাডি সিও থাকেন, যে এরপরে ওনার কমান্ডিং অফিসার হিসেবে পোস্টিং হবে। তো তার সিও ওই সময় পোস্টিং হয়ে গেছিলেন, কিন্তু তিনি কমান্ড হ্যান্ড ওভার করেননি তাকে, এবং তাকে ডেকে আনা হয়েছিল এবং তিনিই ডিপ্লয়েড ছিলেন। এখন উনি একজন মেজর ছিলেন, তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড। সিও থাকলে তার আর কোনো কমান্ড থাকে না। সিওর উপরে আবার ব্রিগেড কমান্ডার, ওখানে হাকিম, ব্রিগেডিয়ার জেনারেল হাকিম ওখানে 46 ব্রিগেড কমান্ডার ডিপ্লয়েড ছিলেন। তো কাজে তার ওখানে এরকম কোনো দায়িত্ব, জড়িত হওয়ার কোনো দায়িত্ব আমরা কিন্তু পাইনি যে তিনি দায়িত্বশীল জায়গায় উনি ছিলেন না। না, দায়িত্বশীল জায়গায় ডিসিশন নেওয়ার মতন জায়গায় উনি ছিলেন না। ওখানে ডিপ্লয়েড ছিলেন তিনি, হয়তো আদেশের অপেক্ষা করছিলেন যে কি করা উচিত। তো সবাই তো ব্রিগেড কমান্ডার যে আদেশ দিয়েছে সেই আদেশ সবাই মেনেছেন, উনিও মেনেছেন। তো কাজে জিনিসটা ক্লারিফাই হওয়া উচিত। আমি মনে করি যে তাকে আমরা কোথাও এইভাবে জড়িত পাইনি। স্যার, এর আগে যে তদন্তগুলো হয়েছে সেই তদন্তগুলো আপনাদের তদন্তের সাথে কতটা পার্থক্য, মানে আকাশ তার পাতাল? আগে আরেকটা কথা বলি, আমরা যে চিফদেরকে ডেকেছিলাম, চিফরা কিন্তু আমাদের এখানে এসেছিলেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এক্স চিফ তারাও এসেছিলেন যাদেরকে আমরা ডেকেছি। জেনারেল ওয়াকারও কিন্তু এসেছিলেন এবং তিনি এসে তার স্টেটমেন্ট জমা দিয়ে গেছেন। এটা আমি বলতে চাই, এটা তার তার মহানুভবতা আমি বলবো। এবং তিনি যে জড়িত নয় এটা অনেকটা প্রমাণ করে যে তিনি এসে নিজেই আমাদের মুখোমুখি হয়েছেন এবং তার স্টেটমেন্ট তিনি জমা দিয়ে গেছেন। না, ওনার একটা বক্তব্য থেকে মানে বাইরের দেশকে রক্ষা করার একটা প্রবণতা মানুষ মনে করেছিল যে ইফ নট বাট বাইরের কোনো দেশ জড়িত না, এই জন্য মানুষের ওই এতে কনফারেন্সে কিন্তু আমি উপস্থিত ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম। তখন আর্মিকে নিয়ে কিন্তু নানান ধরনের সমালোচনা হচ্ছিল। যেমন কেউ আর্মিকে নানান ধরনের গালাগালি, এই সেই অমুক তমুক এইসব বলছিলেন। তো তিনি, আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি বলতে চাইছেন যে এই সমালোচনাগুলো বন্ধ হওয়া উচিত, ফুল স্টপ হওয়া উচিত। আর্মির এভাবে আর্মিকে বক্তব্যের মাধ্যমে সেনা অফিসারদের নিগৃহীত করা কিন্তু উচিত নয়। এটাই আমার কাছে মনে হয়েছে। এটা তদন্তের সঙ্গে আমি কোনো এটা পাইনি, এবং তিনি আমাদেরকে প্রভূতভাবে সহায়তা করেছেন। যখন যা চেয়েছি আমরা, যা হেল্প চেয়েছি, অতি মানে খুব অল্প সময়ের মধ্যে সেই হেল্পগুলোকে আমরা কিন্তু পেয়েছি। কোনোখানে তাকে আমরা এইভাবে পাইনি যে না উনি দেরি করছেন বা দিতে চাচ্ছেন না, ওইরকম কোনো কিছু ঘটেনি। এবং তিনি নিজে এসেছেন সশরীরে, ইউনিফর্মে এসে তিনি আমাদের সঙ্গে ছিলেন, এসছেন। স্যার, আগে তদন্তগুলোর সাথে আপনাদের মানে কি আকাশ পাতাল পার্থক্য? মানে বিনা আগে তদন্তগুলো যে বিচার হয়েছে, আগের যে এই তদন্তের কিন্তু দুইটা দিক, দুইটা। একটা হলো সৈনিকরা বাস্তবায়ন করেছে, বিদ্রোহ হয়েছে, সৈনিকরা গুলি করেছে, অফিসারদেরকে মেরেছে, ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। কিন্তু ষড়যন্ত্র কারা করেছে, কারা জড়িত, এইটা এই দুই তদন্তে, জাহাঙ্গীরের তদন্ত, কোর্ট অফ ইনকোয়ারি, এবং আনিসুজ্জামান সাহেবের কি বলে ইনকোয়ারি, এবং পরে সেটা তদন্ত কমিশন হয়, সেখানে কিন্তু এই ষড়যন্ত্রকারীদের কোনো কথা উল্লেখ নাই। এক। দুই, রাজনৈতিক নেতাদের কারো স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি। তিন, ডিজিএফআই এবং অন্য যারা অফিসার যাদের তদন্ত স্টেটমেন্ট দেওয়ার কথা, কারো কিন্তু স্টেটমেন্ট নেওয়া হয়নি। আমরা ওই যে পিছনের যে ষড়যন্ত্র, এইটার উপরে আমরা তদন্ত করলাম, এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে মামলাগুলো বিচারাধীন সেখানে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু তারপরেও আমি বলি, যেটা আগে বলেছি, যে আমরা যে সৈনিকদের ব্যাপারে যে তদন্তে যে দুর্বলতা আছে, চার্জশিটগুলো যে ঠিক মতো হয়নি, এগুলো আমরা তুলে ধরেছি, বলেছি যে এখানেও অনেকটা খামতি ছিল, অনেক কমই ছিল, এবং তদন্তটা সঠিকভাবে সেভাবে হয়নি। আমরা এটা বলেছি, এতে সৈনিকরা বেনিফিটেড হবেন বলে আমি আশা করি।